আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অশেষ শুভেচ্ছা ও প্রীতি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো, নিরাপদে আছো। বাংলা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত চতুর্থ বর্ষের ছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমার এটি প্রথম ক্লাস। আমি ক্লাস উপস্থাপনায় শেখ আমেনা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। ক্লাসের শুরুতেই আমরা একটি সুন্দর বিষয়ের অবতারণা করতে চাই। আমরা সকলেই জানি দুর্যোগের একটি সময়ের আমরা দাঁড়িয়ে আছি, পুরো পৃথিবী ক্রান্তিকাল অতিক্রম করছে। একই সাথে বাঙালি জাতির জন্য এক কৃতজ্ঞতার সময়ও বর্তমানে আমরা অতিক্রম করছি। এই কৃতজ্ঞতা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে, এবং এই জন্য কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে মাথা উঁচু করে বাঁচবার সুযোগ দিয়েছেন। আর তা সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে। আমরা মুজিব বর্ষে দাঁড়িয়ে তাই এই কথাটুকু মনে প্রাণে বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নই তার উত্তরাধিকারীদের বাস্তবায়ন করে যেতে হবে। বঙ্গবন্ধুর মুখের কথাতেই আমরা তার প্রতিধ্বনি পাই। দেশপ্রেমই ছিল শেখ মুজিবুর রহমানের আদ্যোপান্ত জড়িয়ে থাকা সবচেয়ে বড় পরিচয়। তাই তো তিনি বলতে পেরেছেন, আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে আমি ভালোবাসি, আর সবচেয়ে বড় দুর্বলতাও আমি আমার দেশের মানুষকে খুব বেশি ভালোবাসি। বঙ্গবন্ধুর এই দেশপ্রেম ছড়িয়ে পড়ুক দুর্দশাগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত সমাজের আনাচে কানাচে। বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেমের আলোকবর্তিকায় আগামী প্রজন্ম আলোকিত হোক, সোনার বাংলা তৈরি হোক, এই আমাদের প্রত্যাশা। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলা ভাষাকে বিশ্বের দরবারে সমুচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছিলেন। জাতিসংঘে প্রথমবারের মতো বাংলায় বক্তৃতা দানের মধ্য দিয়ে। আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমরা এরপর আমাদের পাঠ্য বিষয়ের দিকে একটু মনোযোগ দিতে চাই। বাংলা নাটক চতুর্থ বর্ষের যে কোর্স, সেটি আমাদের আজকের আলোচ্য বিষয়। 4টি নাটক এখানে পাঠ্য: বিজন ভট্টাচার্যের নবান্ন, মুনীর চৌধুরীর চিঠি, এবং সেলিম আল দীনের কীর্তনখোলা ও সৈয়দ শামসুল হকের নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আমাদের প্রথম নাটক নবান্ন নিয়ে আজকের আয়োজন। আমরা যদি একটু দেখি, নবান্ন নাটকে আমরা যে ছবিটুকু দেখতে পাচ্ছি, একটি ইংরেজি প্রচ্ছদ, নবান্ন নাটকের ইংরেজি অনুবাদের প্রচ্ছদ, এবং আরেকটি হচ্ছে বাংলা নবান্ন নাটকের প্রচ্ছদ। দুটো প্রচ্ছদ, এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি কৃষকেরা ধান কেটে গোলায় করছে। আমরা এই 3টি ছবি মিলিয়ে যে কথাটুকু বলতে চাই, প্রথম ছবিতে দুর্ভিক্ষ পীড়িত কঙ্কালসার দুটি শিশু একেবারে জরু জরু চোখে দাঁড়িয়ে আছে খাবারের আশায়। অন্যটিতে আমরা দেখতে পাচ্ছি একজন ছিন্ন বস্ত্র
পরিহিত মানুষ হাতে একটি মাটির থালা অথবা শত একেবারে পুরনো কোনো একটি থালা নিয়ে, কাঁধে ময়লা কাপড়ের একটি বস্তা নিয়ে সে দাঁড়িয়ে আছে। তার সর্বাঙ্গে জীর্ণতা, কিন্তু তার চোখ দুটোর মধ্যে আশ্চর্য এক উজ্জ্বলতা, আমরা একে প্রতিবাদ হিসেবে দেখতে পারি। একই সঙ্গে আমরা দেখছি যে এই দুর্ভিক্ষকে পেরিয়ে প্রতিরোধের হাত ধরেই কৃষক আবার তার গোলায় অন্ন নিয়ে যাচ্ছে। তাই আমরা দুটো মূল্যায়ন দেখে নিয়েই নবান্ন নাটক সম্পর্কে একটু গভীরে যেতে চাইব। তৎকালীন যুগান্তর পত্রিকায় লেখা নবান্ন নাটক সম্পর্কে লেখা হয়েছিল, আগস্ট আন্দোলন, বন্যা, দুর্ভিক্ষ ও মহামারীর পটভূমিকায় এই নাটকের গল্পাংশ রচিত, এবং সমাজের যারা একেবারে নিচের তলায়, বাঙ্গালার সেই দুস্থ কৃষকদের জীবন ইহার মধ্যে প্রতিফলিত। ইহা সত্য সত্যই গণজীবনের প্রতিচ্ছবি। এই ধরনের নাটক শুধু নূতনতর আর্ট হিসাবেই প্রশংসনীয় নহে, দুস্থ নিপীড়িত মনুষ্যত্বের প্রতি ইহা যে বেদনা জাগ্রত করে তাহার মূল্য অনেক। বলাই বাহুল্য, আমরা আরেকজন সমালোচকের নবান্ন সম্পর্কে মূল্যায়ন দেখতে চাই। চিত্তরঞ্জন ঘোষ লিখেছেন, নবান্ন প্রতিরোধের নাটক, নতুন নাট্যকালের সূচনা নবান্ন দিয়ে। পেশাদারি মঞ্চের বাইরে সমাজের প্রতি দায়িত্বশীল, শিল্প সমৃদ্ধ এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাট্যকাল চিহ্নিত হয়েছে নবান্নকে দিয়ে। আমরা নবান্নের লেখক সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য জেনে নিই। বাংলা সাহিত্যে যে কজন লেখক একেবারে নিষ্ঠার সাথে নিজের বিশ্বাসকে, জীবন দর্শনকে সাহিত্যে বাস্তবায়নের জন্য আজন্ম লড়ে গেছেন, তাদের একজন হলেন বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্য ফরিদপুর জেলার খানখানাপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ক্ষীরোদ বিহারী ভট্টাচার্য ছিলেন একজন স্কুল শিক্ষক। পিতার কর্মসূত্রেই বিভিন্ন অঞ্চলে বসবাসের সুবাদে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে বিজন ভট্টাচার্য পরিচিত হওয়ার সুযোগ পান। আর এই সূত্র ধরেই পরবর্তীকালে তার লেখায় সাধারণ মানুষের সংগ্রামী জীবন ও তাদের আঞ্চলিক ভাষা উঠে এসেছে। বিজন ভট্টাচার্যের বহুমাত্রিক জীবনের কিছু অংশের দৃষ্টি নিক্ষেপ করলে আমরা দেখি, অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে তিনি কারাবরণ করেন। পরে কলকাতায় যখন তিনি আশুতোষ কলেজ ও রিপন কলেজে পড়াশোনা করছিলেন, সে সময় জাতীয় আন্দোলন ও লবণ সত্যাগ্রহ আন্দোলনে যুক্ত হলে তিনি যখন বিএ পড়ছিলেন, সেই সময়টায় সাময়িকভাবে পড়াশোনায় ছেদ পড়ে। পরবর্তীতে 1934-35 সালের ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে তিনি বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। কিছুদিন কর্মজীবনের শুরুতে কিছুদিন আনন্দবাজার পত্রিকায় চাকরি করেন, এমনকি তার মামা সত্যেন্দ্রনাথ মজুমদারের পত্রিকা অরণি পত্রিকার সাথেও তিনি সংশ্লিষ্ট ছিলেন, এবং 1942 সালে সক্রিয় কর্মী হিসেবে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। আজন্ম মার্ক্সবাদে বিশ্বাসী বিজন ভট্টাচার্য নিষ্ঠার সাথে তার জীবন দর্শনকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন তার নাটক সমূহ। উল্লেখযোগ্য কিছু নাটকের মধ্যে আমরা পাই জবানবন্দি 1943, নবান্ন 1944, জীবন কন্যা 1946, দেশ বিভাগ 1946 সালের হিন্দু মুসলিম দাঙ্গাকে কেন্দ্র করে এই নাটক লেখা হয়েছে, গোত্রান্তর 1960, দেবী গর্জন 1966। এছাড়াও আরো অনেক নাটক তার রয়েছে। শুধু নাট্য রচয়িতা হিসেবেই নন, অভিনেতা হিসেবেও বিজন ভট্টাচার্য তার স্বগুণে মহিমান্বিত ছিলেন। তার চলচ্চিত্রে নাটকে তো অভিনয় করেছেন, অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রে কিছু বিখ্যাত চলচ্চিত্র তিনি অভিনয় করেছেন, তার মধ্যে পদাতিক, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, বাড়ি থেকে পালিয়ে এই চলচ্চিত্রগুলোর নাম করা যায়। এছাড়াও 74.5, নাগিন, বসু পরিবার, ডাক্তার বাবু এই সকল ছবির তিনি স্ক্রিপ্ট লিখতেন, এবং বোম্বেতেও তিনি অনেক ছবির স্ক্রিপ্ট লিখে দিয়েছেন। বিশিষ্ট সাহিত্যিক, কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন
যদিও তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। একমাত্র পুত্র নবারুণ ভট্টাচার্য, তিনিও লেখক হিসেবে সুপরিচিত এবং একাডেমি পুরস্কার প্রাপ্ত। এই নাট্য জগতে এবং সাহিত্য জগতে অবদানের মূল্যায়ন স্বরূপ তিনি একাডেমি পুরস্কার ও কলকাতা বিশ্ববিদ্যালয় পুরস্কার লাভ করেন। এর মধ্যে কেন্দ্রীয় একাডেমি পুরস্কার এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গ একাডেমি পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। এই নাট্যকার, অভিনেতা, নাট্য নির্দেশক, সর্বোপরি মানবতাবাদী মার্ক্সীয় জীবন দর্শনে বিশ্বাসী বিজন ভট্টাচার্য 19 জানুয়ারি 1978 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। আমরা নবান্ন নাটকের প্রবেশের শুরুতেই নবান্ন নাটকের পটভূমিটা জেনে আসা উচিত। একটি সুবিশাল ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটে অথবা পটভূমিতে, অথবা আমরা বলবো যে সময়ের ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে নবান্ন নাটকের জন্ম, যে নাটকের হাত ধরে বাংলা নাটকের পরিবর্তনের সূচনা হয়েছিল। আমরা একটু সংক্ষেপে বলে নেওয়ার চেষ্টা করি। 1942 সালের আগস্ট মাসে ভারতবর্ষে সূচিত হয় ভারত ছাড়ো আন্দোলন, অর্থাৎ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অনেক দীর্ঘদিন ধরেই ভারতবাসী আন্দোলন করে আসছিল, কিন্তু 1942 সালের 9 আগস্ট ভোরে যখন কংগ্রেসের নেতা মহাত্মা গান্ধী ও তাদের নেতাকর্মীদের নজিরবিহীন গ্রেফতার করা হয়, তখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গণরোষ চরম আকার ধারণ করে। আর এই বিক্ষোভ অচিরেই সারা দেশে ছড়িয়ে পড়ে এবং জঙ্গি রূপ ধারণ করে। এবং বলাই বাহুল্য, সরকারের মদদে পুলিশের ধরপাকড়, নিপীড়ন, নির্যাতন, হত্যা, ধর্ষণ ও লুটতরাজ ব্যাপক আকার ধারণ করে। বিপ্লবীদের কঠোর হাতে দমনের নামে সাধারণ মানুষের উপরে নির্যাতনের খড়গ নেমে আসে। আর এরকম একটি জটিল রাজনৈতিক পরিস্থিতিতে আরো বেশি করে বিপর্যয় ঘনীভূত হয় যখন 1943 সালের মন্বন্তরের সাথে যুক্ত হয়, যাকে 50-এর মন্বন্তর নামে ইতিহাসে চিহ্নিত করা হয়েছে। দুর্ভিক্ষের সময় তৎকালীন ভারতবর্ষে লাখ লাখ মানুষ না খেতে পেয়ে মারা যায়। বলা হয়ে থাকে 2 বাংলায় 50 লক্ষ লোক না খেতে পেয়ে মৃত্যুবরণ করেছিল। এবং প্রসঙ্গত যদি এখানে আমরা একটু দেখি, প্রথম ছবিটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ছবি, এবং আমরা একটুখানি নিচে এসে দেখতে পাচ্ছি অশনি সংকেত ছবির একটি স্ন্যাপ এখানে দেওয়া আমি স্লাইডে তুলে ধরেছি। এই কারণেই আমি তুলে ধরেছি যে দুর্ভিক্ষের করাল গ্রাসটা কেমন ছিল, মানুষের খাবারের অভাবে মানুষ কি করে পশুরও যে অধম জীবনকে বেছে নিয়েছিল এবং অসহায় মৃত্যুবরণ করেছিল, তা যেন এই দুটো ছবিকে যোগ করলে দেখা যায়। পরন্তু আরো দুটো ছবি এখানে আছে যেখানে মানুষ না বলে বলা চলে কিছু কঙ্কালকে আমরা দেখতে পাচ্ছি। এমনি ভাবে মনুষ্য সৃষ্ট এই দুর্যোগে মানবতা আহত হয়েছিল, মানবতা ব্যথিত হয়েছিল। তার সাথে যুক্ত হয়েছিল বন্যা, ঝড় এবং মহামারী, এবং এর প্রভাবে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেতে থাকে। আরো একটি কারণে বাজারে চালের দাম বেড়ে যেতে থাকে, সেটি হচ্ছে জাপান তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এবং জাপান তৎকালীন ব্রিটিশ উপনিবেশের একটি অংশ মিয়ানমার অর্থাৎ তৎকালীন বার্মা অধিকার করে নেয়, এবং ব্রিটিশ সরকারের ভয় ছিল যে চট্টগ্রাম হয়ে সীমানা পেরিয়ে জাপানি সৈন্য ভারতবর্ষে ঢুকে যাবে এবং তাদের শাসন ক্ষমতার জন্য সেটি কাল হয়ে দাঁড়াবে এবং একই সঙ্গে বিপ্লবীরাও তাদেরকে হটিয়ে দেবে। তাই ব্রিটিশ সরকার যে কাজগুলো করেছে সেটি হচ্ছে চট্টগ্রাম থেকে আসার সকল রাস্তা, বিশেষ করে সীমান্তবর্তী সকল জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। যোগাযোগের একমাত্র বাহন নৌকো ধ্বংস করে দিয়েছে। সৈনিকদের জন্য অতিরিক্ত খাবার জোগাড় করতে গিয়ে অতিরিক্ত চাল বাজার থেকে তুলে নিয়েছে। একই সঙ্গে এই ঘনীভূত রাজনৈতিক দুর্বৃত্তায়নের পাশাপাশি সামাজিক দুর্বৃত্তায়ন শুরু হয়ে গিয়েছিল। কালোবাজারি, মজুতদারি এবং সমাজের স্তরে স্তরের দুর্নীতি এই মহামারীকে, এই দুর্ভিক্ষকে ঘনীভূত করে তোলে এবং নিয়ে আসে এক ঘন কালো অমানিসা। আর এইভাবেই এই নবান্ন নাটক একই সঙ্গে প্রতিরোধের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে রচিত হয়েছে। আমরা এইবার একটু
কাহিনী সংক্ষেপের দিকে যদি দেখি, তাহলে দেখব 4 অঙ্কের ও 15 দৃশ্যের সমন্বয়ে নবান্ন নাটকটি রচিত হয়েছে। নাট্যকার 9 দিনে নাটকটি লিখেছেন। নবান্ন 24 অক্টোবর 1944 সালে শ্রীরঙ্গম নাট্যমঞ্চে প্রথম অভিনীত হয়। আইপিটিএ বা ভারতীয় গণনাট্য সংঘ, যেটি 1942 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এই নাটকটি প্রযোজনা করে। পরপর 7 রাত্রি নাটকটি সফলতার সাথে মঞ্চায়িত হয়। আমিনপুর গ্রামে এই নাটকের শুরু হয় এবং বলা বাহুল্য আমিনপুর গ্রাম মূলত মেদিনীপুর গ্রাম। নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে জোর প্রতিরোধের আভাস দিয়ে নাট্যকার নাটক শুরু করেছেন। মূলত নাট্যকার বাস্তব ঘটনার মাঝখান থেকেই নাটকটিকে শুরু করেছেন। আমরা এখানে দেখি প্রধান সমাদদার এই নাটকের কেন্দ্রে যে চরিত্রটি সব সময় থেকেছে, সেই প্রধান সমাদদারের 2 পুত্র শ্রীপতি ও ভূপতির মৃত্যু, প্রধান সমাদদারের আপাত অসংলগ্নতা, অর্থাৎ সে তার 2 পুত্রকে হারিয়েছে, তার অবস্থা অনেক, জমি হারু দত্তের কথায় সে বিক্রি করে দিয়েছে, জমির ফসল নষ্ট করে ফেলেছে, এবং আমরা এই অঙ্কেই দেখি যে তার স্ত্রী পঞ্চাননীও মৃত্যুবরণ করেছে। এই সকল কিছু মিলিয়ে ধেয়ে আসা দারিদ্র, অভাবের কথা মনে করেও প্রধান সমাদদার কিছুটা অসংলগ্ন কথাবার্তা বলে। আমরা এই পর্যায়ে দেখি প্রধানের ভাইপো কুঞ্জ, নিরঞ্জন এবং তাদের স্ত্রী রাধিকা বিনোদিনী, এদের কথোপকথনের মধ্য দিয়েই এইখানটাতেই আমরা নেপথ্যে শুনতে পাই বাঁশের গাঁট ফাটার আওয়াজ। অর্থাৎ মূলত আসলে তৎকালীন সরকার এই নাটকে বন্দুকের আওয়াজ অর্থাৎ গুলির আওয়াজ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল, ফলে বাঁশের গাঁট ফাটার আওয়াজটাকে গুলির আওয়াজের সাথে তুলনা করতে হয়েছে নাট্যকারকে। আমরা এখানে দেখতে পাই যে পঞ্চাননী যুধিষ্ঠির বলে আমরা একটি চরিত্রকে এখানে দেখতে পাই, যে কিনা এসে উজ্জীবিত করার চেষ্টা করে যে আমাদেরকে এইভাবে করলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হেরে গেলে চলবে না, প্রতিরোধ করতেই হবে। একটি কথা, যুধিষ্ঠিরের একটি ডায়লগ এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমরা দেখি যুধিষ্ঠির বলে যে আমাদের অন্তরের সমস্ত খর্বতাকে আজ প্রধানের অন্তর্দাহই পরিশুদ্ধ করতে পারে। এবং পঞ্চাননী একটা পর্যায়ে দেখি যে পঞ্চাননী নেতৃত্ব দিয়ে গ্রামের মেয়েদেরকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছে এবং শেষ পর্যন্ত পুলিশের গুলিতে পঞ্চাননীর মৃত্যু হয়, তবুও আমরা দেখতে পাই যতক্ষণ তার দেহে প্রাণ ছিল ততক্ষণ পর্যন্ত সে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এবং প্রসঙ্গত এখানে মাতঙ্গিনী হাজরা, মেদিনীপুরের প্রথম শহীদ মাতঙ্গিনী হাজরার একটি দৃশ্যপট লেখক কল্পনা করেছেন। এমনি করে নাট্যকার সমকালীন জীবনের আশা বেদনা, সমস্যা যন্ত্রণা ও তার সমাধান চিত্রিত করার লক্ষ্যে আপাতত বিচ্ছিন্ন বিভিন্ন খণ্ড দৃশ্যের সমন্বয়ে নাট্য কাহিনীকে এক সূত্রে গ্রথিত করেছেন। দ্বিতীয় দৃশ্যে আমরা দেখি কুঞ্জ, রাধিকা এবং নিরঞ্জন বিনোদিনীর কলহ দৃশ্যের মধ্য দিয়ে দুর্ভিক্ষের আগমন টের পাওয়া যাচ্ছে। তারা চাল নিয়ে খুব একটা ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। তা আরো প্রকট হয়ে ওঠে যখন আমরা দেখি দয়াল এসে রাঙ্গার মায়ের জন্য চাল ভিক্ষে করে এবং তার ক্ষণিক পরেই আমরা দেখি যে বিশাল এক বন্যায় চারপাশ ভেসে যায় এবং যার জন্য ভিক্ষে করে চাল নিয়েছিল সেই চাল আর দেওয়ার প্রয়োজন পড়ে না, অর্থাৎ রাঙ্গার মাকে হারিয়ে ফেলে এবং সেই চাল এনে ফেরত দেয়। এর পাশাপাশি আমরা এই সর্বশান্ত মানুষগুলোর পাশে আমরা আরো একটা শকুনের মতো মানুষকে দেখি, যে কিনা হারু দত্ত, যে প্রথমে মোলায়েম কথায়, তারপর না হলে জোর জবরদস্তি করে প্রধান সমাদদার ও কুঞ্জদের বাস্তুচ্যুত করার চেষ্টা করে এবং বাস্তুচ্যুত করে। দ্বিতীয় অঙ্কে এসে আমরা দেখি এই যে শোষণ, প্রবঞ্চনা এবং ক্ষুধার্ত মানুষের হাহাকার আর্তনাদ তা আরো বেশি বিস্তৃতি লাভ করে। কালীধন ধারা নামক এক চালের আড়তদার, যে কিনা অসৎ মুনাফাখোর নারী লোভী, এই লোকটি চাল গুদামজাত করে রাখে এবং একজন ভদ্রলোক এসে যখন তার কাছে চাল চায়, চাল থাকা সত্ত্বেও চালের দাম সে 50 টাকা বলে, তারপরেও সে তাকে চাল দেয়নি। আর এই হারু দত্ত কালীধন ধারার দালাল হিসেবে তাকে ধান ও নারী সরবরাহ করে। বলাই বাহুল্য আমি খুব সংক্ষেপেই বলছি এবং তোমাদের উচিত নাটকটি পড়া। তৃতীয় অঙ্কের 2টি দৃশ্যে লঙ্গরখানা ও চিকিৎসা কেন্দ্রের দৃশ্য ফুটে উঠেছে, যেখানে মূলত অভাবী মানুষের অভাব মোচন না হয়ে তাদের নিয়ে যেন এক ধরনের প্রহসন ঘটছে।
চতুর্থ অঙ্কে নাট্যকার পুনরাবর্তন করেছেন, অর্থাৎ ওই যে প্রথম অঙ্কে যে নাট্যকার বলেছিলেন প্রতিরোধ করতে হবে, সেটি চতুর্থ অঙ্কে এসে আমরা দেখি চমৎকার একটি অঙ্ক। সেখানে এসে দেখি যে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে নিরঞ্জন ও বিনোদিনী শেষ পর্যন্ত ভিটিতে ফিরে এসে বসবাস করতে শুরু করে, এবং তাদেরকে কেন্দ্র করেই দয়াল এবং আমিনপুর গ্রামের সাধারণ কৃষক ঐক্যবদ্ধ হয়। এবং এই শেষ তিনটি অঙ্কের মধ্য দিয়ে আমিনপুর গ্রামের চাষিরা সংঘ শক্তির মাধ্যমে তাদের অভাবপূর্ণ দুর্ভিক্ষ পীড়িত মহামারী তাড়িত জীবনকে পেছনে ফেলে নতুন জীবনে প্রবেশ করে এবং অতঃপর নবান্ন উৎসবে মেতে ওঠে। এভাবেই এই নাটক মহাজীবনের ব্যাপ্তি বা এপিক ধর্মিতায় উত্তীর্ণ হয়ে যায়। আমরা যদি চরিত্রায়নে দেখি, এই নাটকের মূল চরিত্র সময়, তারপরেও প্রধান সমাদদারের সাফারিংস এর জন্য তাকে প্রধান চরিত্র বলা যায়। প্রধান সমাদদারের মধ্য দিয়ে আমরা এই দুর্ভিক্ষকে যেমন প্রত্যক্ষ করেছি, তেমনি অন্তঃসার শূন্য হৃদয়হীন কলকাতা নগরীর মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজের সমাজের ভেতরকার চালচিত্র প্রকাশিত হয়েছে, এবং তার ফাঁক ফাঁকিও প্রধান চরিত্রের মধ্য দিয়ে আমরা দেখতে পাই। আমরা যদি ভাষা ও সংলাপের দিকে তাকাই, তাহলে আমরা দেখব গণজীবনের বিশাল এক গোষ্ঠীর জীবনের সমস্যার সংকট, বাস্তবতা, আশা, স্বপ্নময়তা এবং প্রতিরোধের সুবিশাল মশাল জেলে নবান্ন নাটকের ফ্রেমে বিজন ভট্টাচার্যকে ধরতে হয়েছে এক মহাকাব্যিক জীবনবোধ। আর সে জন্যই ভাষা ও সংলাপে সেরকম ভঙ্গি উঠে এসেছে। নাট্যকার যেটা করেছেন আমরা যদি একটু বলি, যে চাষিদের সংলাপের দিকে লক্ষ্য করলে আমরা দেখব তিনি ছোট ছোট বাক্যে নিজেদের মনের কথা প্রকাশ, চাষিরা মনের কথা প্রকাশ করে এবং বাক্যগুলো এক থেকে দুবার করে বলে। মনে হয় যেন তারা নিজেদের উপর আস্থা রাখতে পারছে না, তারা যথেষ্ট বিশ্বাসী না যে অন্যরা তাদের কথা শুনছে, সেজন্য একটা অন্যের মনোযোগ আকর্ষণ করবার জন্য তীব্র ব্যাকুলতা নিয়েই তারা পুনরুক্তি করে। যেমন আমরা আমরা যদি দেখি পঞ্চাননীর ডায়ালগে প্রথম দৃশ্যে পঞ্চাননী বলছে, আমিনপুরের কলঙ্ক, আমিনপুরের কলঙ্ক তোরা সব, তাই পেছু হচ্ছিস, পেছস কি, এগিয়ে যা, এগিয়ে যা, তোরা সব এগিয়ে যা। একটি জোর দেওয়ার প্রবণতা এখানে আমরা খেয়াল করছি। বিশাল আয়তনের এই নাটক, বিশাল আয়তনের এই নাটক এই কারণে, কারণ এই নাটক সব অর্থেই তৎকালীন সময়ের নাটকীয় ধারাকে অতিক্রম করেছিল। তাই আমরা আমরা বলবো এই নাটকের সঙ্গে গণনাটক এই তকমাটি বেশ ব্যাপকভাবে জড়িয়ে গিয়েছে। গণনাটক বলতে কি বোঝায়? সমকালীন মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ভঙ্গের বেদনা এবং সমস্যা ও সংকট ও তার থেকে বেরিয়ে আসবার সমাধান যেই নাটকে রূপায়িত হয়, মূলত যে নাটকে রূপায়িত হয় সেটাই গণনাটক হিসেবে চিহ্নিত। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেখান থেকে খুঁজে দেখতেই পারি যে এই নাটক গণনাটক কিনা। আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন রেখেছি। যদি এই নাটক সম্পর্কে কিছু জানবার থাকে এবং কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানালে আমি খুশি হব। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুন্দর থাকো, অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে।